এসএসসি এর সমমানের ফল প্রকাশ আছে, মোট পরীক্ষার্থী 20 লাখের বেশি। প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের পর আনুষ্ঠানিক ঘোষণা। কিশোর গ্যাং আতঙ্কে রাজধানীর করেলবাসী, বাড়ছে আগ্নেয়াস্ত্র ব্যবহার। বিপথগামীতা ঠেকাতে কাজ চলছে, জানালো পুলিশ। রাজধানীতে ফের দুই দলের সমাবেশ, দেশ চালাচ্ছে বিদেশি শক্তি, দাবি বিএনপির। আমেরিকার আসবে না বললেন কাদের। সামান্য বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, আশ্বাসেই কাটছে বছরের পর বছর। নগরবাসীকেই দুষছেন মেয়র। এবং তুচ্ছ ঘটনা জেরে মধ্যরাতে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি রাবেয়া ইসলাম স্নেহা। একজন মা গর্ভে ধারণ থেকে শুরু করে আমৃত্যু নিঃস্বার্থভাবে ভালোবাসেন তার সন্তানকে। মাহীন পৃথিবীটাই যেন অন্ধকার ধুধু মরুভূমির মতো। সংবাদ আরো থাকছে বিশ্ব মা দিবসে মা হারা সন্তানদের অনুভূতির গল্প। এবার এসএসসি এর সমমান পরীক্ষার ফলের খবর। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ সকাল 10টায় গণভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এরপর 11টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনের খুদে বার্তায়ও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। গত 15 ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। দেশের 3700টি কেন্দ্রের 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। চলতি বছর মোট পরীক্ষার্থী ছিলেন 20,24,192 জন। কিশোর গ্যাং আতঙ্কে এখন রাজধানীর করেলবাসী। একটি দুটি নয়, 4 থেকে 5টি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে সেখানে। শুধু দেশীয় অস্ত্র নয়, হরহামেশাই তারা ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আরো নানা তথ্য। পুলিশ বলছে কিশোরদের বিপথগামী হওয়া থেকে ঠেকাতে কাজ করছে তারা। এম এ আজিজের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাহিদ হাসান। কারণে অকারণেই রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানীর করাইল। সবসময় প্রকাশ্য অস্ত্রসহ এমন মহড়া চলতে থাকে একের পর এক কিশোর গ্যাং গ্রুপের। এদের আধিপত্য বিস্তারের বলি হতে হচ্ছে বসবাসকারীদেরও। দেশীয় অস্ত্র নিয়ে মসজিদের ভিতরে যাইয়া আমার ভাই আলামিনকে তো হত্যাই করছে, নাসিরকে আহত করছে। সমস্যা না, এই যে দুই দল ইট পাথর মারে, কত মানুষ এক সপ্তাহ কাম করতে না, ইট পরিয়া অসুস্থ হয়ে গেছে। ওরা মারামারি করলে তো আমাদেরই সমস্যা। ওরা তো মারামারি করে, সাধারণ লোক শুধু মার খা, আমাদের হয়রানি হয়। এখানকার এক একটা গলিতে গড়ে উঠেছে এক একটা কিশোর গ্যাং। সবথেকে ভয়াবহ নুরু বাহিনী। প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা গ্যাং প্রধান নুরুর, তার প্রধান প্রতিপক্ষ রাজীব গ্রুপ, যেখানে দেশীয় অস্ত্রের রয়েছে বিরাট সম্ভার। আধিপত্য বিস্তারে শুধু অস্ত্রসহ মহড়া নয়, নিয়মিত হাতুড়ি, দা, বগি, কুড়াল সহ এরা ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও গলাকাটা আসিফ, ড্যান্ডি রুবেল, ককটেল রাকিবের রয়েছে আলাদা আলাদা গ্যাং। যে কিশোরদের হওয়ার কথা আগামীর বাংলাদেশ, আধিপত্য আর প্রতিশোধের রেশ কোন পথে নিচ্ছে তাদের? শুধু কি ভবিষ্যৎ, নাকি জীবনকেও বারবার ফেলছে হুমকিতে?
17 বছরের রিফাত এখন শরীরে ক্ষত নিয়ে পড়ে আছে বিছানায়। একটি ক্ষত না শুকোতেই 5টি ক্ষত যুক্ত হয় এদের শরীরে। প্রতিশোধ না নিলেও প্রতিরক্ষার স্বার্থে গ্যাং বা গ্রুপ ছাড়তে পারছে না অনেকেই। আমি যে আগে কাজটা করতাম এটা তো এখন মোটেও করি না। এটাতে তো আমরা বের হতে চাই, কিন্তু আমাদেরকে ওরা তো ওই যে 2 দিন পর পর হামলা দেয়। একের পর এক অভিযোগ আর মামলা হচ্ছে বনানী থানায়। এত কিছুর মধ্যেও এ পুলিশ কর্মকর্তার দাবি কঠোর ভূমিকায় আছেন তারা। 2 গ্রুপ অথবা বড় ভাই ছোট ভাই একটা বিষয় না, সব আলাদা লাগে। আমরা সেই বিষয়টা আমলে নিয়ে ইতিমধ্যে আমাদের এখানে 2-3টা মামলা হয়েছে। অ্যাওয়ারনেস তৈরি করে ওদের এই ধরনের কার্যক্রম থেকে দূরে আনার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই আলোকে বিট পুলিশিংয়ের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কিশোরদের এ দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে অভিভাবকদের মধ্যেও। হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 2 জন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে দাবি করে অদৃশ্য শক্তির নির্দেশে সরকার দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাসের ইতিহাস বিএনপির নেই দাবি করে বলেছেন সন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। যুবদল নেতারা দাবি করেন বিক্ষোভ সমাবেশ থেকেই ফের গতি পাবে সরকার পতনের এক দফা আন্দোলন। প্রতিবেশী রাষ্ট্রকে ব্যবহার করে তারা ঠিকই আছে, বিএনপির প্রতিপক্ষ হওয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগের চলে গেছে। জেলায় জেলায় আমাদের সাংগঠনিক তৎপরতা শুরু করেছে এবং যার ভিত্তিতে আমরা মনে করি অচিরে আমরা আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনের নেতৃত্ব দিতে পারব। রাজপথের কোনো না কোনো কর্মসূচি নিয়ে আমি আছি এবং যুবদল নির্ভীকভাবেই আছে। যুবদল নির্ভীকভাবেই রাজপথে আছে এবং থাকবে। নিশ্চিত বিজয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান যুবদলের সাবেক নেতারা। বিজয়ের বন্দরে না পৌঁছানো পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না, এটাই হলো আজকে আমাদের শপথ। স্থায়ী কমিটির সদস্যরা বলেন বর্তমান সরকার দেশের জন্য আপদ। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের তোয়াক্কা করে না সরকার। বাংলাদেশকে মুক্ত না করতে হলে ৭১-এর ১৬ ডিসেম্বরের মতো, তাহলে আমরা জীবনও স্বাধীন থাকতে পারবো না। আমরা ওই সিটির ভোটারের মতো কার্যকারী করব। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি। ক্ষমতার মসনদ হারানোর ভয়ে সরকার খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করছে না অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে, কিন্তু তারা সেই কথা শুনছে না, কারণ তাদের উদ্দেশ্য একটাই, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হন, তাহলে তাদের যে শাসন, তাদের যে তত্ত্বাবধান, তাদের যে মসনদ, সেই মসনদ টিকে থাকবে না, জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে। বলেন গণতন্ত্রের মোড়কে পাকশালের মতো একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাইছে সরকার। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ, এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই, বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের, আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। বিরোধী মত দমনে বিচার বিভাগকে হাতিয়ার করা হয়েছে উল্লেখ করে বলেন প্রতিবার নির্বাচনের নামে নতুন নতুন কৌশলে জনগণের সাথে তামাশা করছে সরকার। তামাশা, একটা কৌতুক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ডোনাল্ড লু আসছে দেখে আবারও ক্ষমতার স্বপ্নে বিভোর বিএনপি, কিন্তু বিএনপির স্বপ্ন পূরণে আমেরিকার আসবে না। বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান আন্দোলনের নামে সহিংসতা করলে কোনো ছাড় নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। জাতীয় নির্বাচনের পর আবারও রাজপথে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশের জনগণের জানমালের রক্ষায় আবারও শান্তি সমাবেশে দলটি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজন করে এই শান্তি সমাবেশ।
আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের উদ্যোগে মোহাম্মদপুর এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ দুপুর ৩টায় শুরু করা থাকলেও ২টার মধ্যে পুরো সমাবেশের স্থলে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এই সমাবেশে যোগ দেন। ব্যানার ফেস্টুন নিয়ে পুরো সমাবেশস্থলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অলিতে গলিতেও ছড়িয়ে পড়ে সমাবেশে আসা নেতাকর্মীরা। উত্তর আওয়ামী লীগের নেতারা ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রস্তুত উল্লেখ করে নেতারা বলেন, সহিংসতা হলে কোনো ছাড় নেই। এই বিএনপি গত 15 বছর আওয়ামী লীগকে পরাজিত করার জন্য, আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর জন্য এমন কোন পন্থা নাই যা তারা অবলম্বন না করেছে। মানুষ খুন থেকে শুরু করে চলন্ত গাড়িতে অগ্নিসংযোগ এবং মানুষ হত্যা এবং পেট্রোল বোমা মেরে ট্রেনে বাসে আগুন জ্বালিয়ে তারা অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে। তারিখ দিয়েছে, অমাবস্যা, পূর্ণিমা, রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা পার্বণ বিভিন্ন সময় দিয়েছে। 10ই ডিসেম্বর অমুক তারিখ তমুক তারিখ, কোন তারিখে এই সরকারকে, জনগণের সরকারকে উৎখাত করা যায় নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। প্রধান অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমেরিকা আর বিএনপির স্বপ্ন পূরণে আসবে না। ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল লু আসছেন বাংলাদেশে। শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। ভুয়া দলের আন্দোলন জনগণ বিশ্বাস করে না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, খুব দ্রুতই সংকট কেটে যাবে। পাবলিক না থাকলে কি আন্দোলন হবে? ভুয়া ভুয়া আন্দোলন, ভুয়া সব নাটক, ভুয়া কর্মসূচি, ভুয়া বিএনপি হলো একটা ভুয়া। এ ভুয়া দলের ভুয়া আন্দোলন জনগণ বিশ্বাস করে না। ভারত আওয়ামী লীগের বন্ধু, আওয়ামী লীগ কারো সত্য করে না, জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন অঞ্চলে। বছরের পর বছর ধরে একই চিত্র দেখা গেলেও কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায় না কাউকেই। সিটি কর্পোরেশন বলছে জলাবদ্ধতা নিরসনে সবার আগে জনসাধারণকে সচেতন হতে হবে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। প্রচন্ড গরম আর তীব্র রোদে এক পশলা বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে নামে। তবে এই বৃষ্টি কারো কারো জন্য আতঙ্কের নাম। অনেক এলাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, বাড়িঘর। বাড্ডার 5তলা স্টাফ কোয়ার্টার সংলগ্ন এই বস্তিতে জমেছে হাঁটু পানি। নাওয়া খাওয়া সহ সব কাজ ছাড়তে হয় পানিবন্দি থেকেই। আন্দামান্দা তো করতেই পারি না, কোনোদিন দোকান থেকে এটা ওটা আনি কিনি খাই। কয়দিন পরে পরে বৃষ্টি হলে পানি আসে, রাঁধতে পারি না, খাইতে পারি না। বাচ্চা ফোলাফেলা হাঁটতে পারে না, স্কুলে যাইতে পারে না। বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর এই সমস্যা চলতে থাকলেও যেন দেখার কেউ নেই। যাতায়াত করা যায় না, উজু করে আবার উজু করা লাগে। বুড়ের সময় করে মা, খালা, মাসি, দাদি সব ডাকিয়া করে একটা করে, কিন্তু কামের সময় কেউই না। এদিকে জলাবদ্ধতা নিরসনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে দেখা না গেলেও নগর ভবনের সামনে বর্জ্য প্রদর্শনীর আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র বলেন, জলাবদ্ধতা রোধে সবার আগে জনসচেতনতা জরুরি। আগে কিন্তু পানি মধুবাগে আমাদের বিজয় সরণিতে পানি কিন্তু 7 দিন 8 দিন জমে থাকতো। শাসাববাড়ি মগবাজারে পানি জমে থাকতো, এখন কিন্তু শাসাববাড়ি মগবাজারে পানি জমে না। আমরা যদি এই ধরনের বর্জ্য ড্রেনে কিংবা খালে কিংবা লেকে না ফেলি, অবশ্যই ডেফিনেটলি আমি বলতে পারি এই যে জলজট যেটা আছে এটির থেকে আমরা রেহাই দিতে পারবো। আর বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন আর নগর পরিকল্পনা ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত নগর সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে কাটছে না জলাবদ্ধতার সমস্যা। ঢাকা অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে, এখানে কোনো ডেভেলপমেন্ট কন্ট্রোল বলে কিছু কাজ করছে না। আমাদের সরকারি প্লটেরও যে জমি ছিল সেটাকেও আমরা দখল করে বা সেখানেও আমরা ভরাট করে নতুন নতুন বহুতল ভবন বানাচ্ছি। আবার দেখা যাচ্ছে যে যারা প্রাইভেট ডেভেলপার তারা যখন ভবন করছে আশেপাশে একদমই ফাঁকা জায়গা না রেখে কনক্রিট আর কনক্রিট। অল্প বৃষ্টি হলেও সেটা ধারণ করার মতো যে ড্রেনেজ সিস্টেম সেটা এখন আর কাজ করছে না। সেবা সংস্থাগুলোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। সামান্য বৃষ্টিতেই এভাবেই জলাবদ্ধতায় আটকে যায় বাড্ডা 5তলা বস্তির এই বাসিন্দারা।
জলাবদ্ধ অবস্থায় চলে রান্নাবান্না, খাওয়া দাওয়া কিংবা অন্যান্য কার্যক্রম। বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সমস্যা চলতে থাকলেও যেন দেখার কেউ নেই। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। নতুন ধানের জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকাম। দেশের অন্যতম বৃহত্তম এই মোকামে প্রতিদিন বিক্রি হচ্ছে 60 থেকে 70 হাজার মণ ধান, যা টাকার অঙ্কে 7 থেকে 8 কোটি টাকা। দূর দূরান্ত থেকে ধান নিয়ে আসা ব্যাপারীদের অভিযোগ, সিন্ডিকেট সহ নানা কারণে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। তবে অভিযোগ অস্বীকার করে ক্রেতারা বলছে ন্যায্য দামে কেনা হচ্ছে ধান। সহকর্মী মেহেদী নূর পরশের তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। নতুন মৌসুমের ধানে জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম। থরে থরে সাজানো নানা জাতের হাজার হাজার মণ ধানের বস্তা। মেঘনা নদীর তীরবর্তী বিওসি ঘাটের এই মোকামে 1 মাস আগেও ছিল ধানের সংকট। তবে এখন হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চলের ধানের চাঙ্গা হয়ে উঠেছে বেচাকেনা। প্রতিদিন 60 থেকে 70 হাজার মণ ধান বিক্রি হচ্ছে, যা টাকার অঙ্কে 7 থেকে 8 কোটি টাকা। এখানে বিয়ার 28 ধান মানভেদে মণ প্রতি 1000 থেকে 1120 টাকা, বিয়ার 29 ধান 920 থেকে 1020 টাকা এবং মোটা ধান 750 থেকে 900 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যাপারীদের অভিযোগ, মোকামের সিন্ডিকেট সহ নানা কারণে তারা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। কৃষকদের থেকে কেনা দামের চেয়েও মণ প্রতি 40 থেকে 50 টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে এখানে। এতে মোটা অঙ্কের টাকা লোকসান হচ্ছে ব্যাপারীদের। এলাকা থেকে কিনছি 950 টাকা দামে ধরে, এখানে বিক্রি করছিলাম 920 টাকা। তো চাউলের বাজার কম, এক কারণে হরিদারা বাড়ায় নিতে পারতেছে না। অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন, বাজারের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য দামে কেনা হচ্ছে ধান। এখানে মুক্ত বাজার, আপনার বাজার দর সব সময় নিয়ন্ত্রণ থাকে। ধানের দাম মনে করি শুকনা 28 আমরা 1150 টাকা কিনতেছি, শুকনা মুড়া 950 টাকা কিনতেছি। আমদানি হয়েছে, আমদানি হওয়াতে মানে বাজার একটু চাপ, আমরা কিনতেছি 28 কিনতেছি মনে করেন 1100, আর এই 29 কিনতেছি 1000। ব্যাপারীরা এটা তারা সঠিক বলে নাই, তাদের সাথে আমাদের কোনো দিন এ ধরনের আচরণ হয় নাই। আমরা তাদেরকে ন্যায্য দাম দিয়ে ধানগুলা আমরা সরবরাহ কিনে থাকি। এদিকে জেলা খাদ্য বিভাগ জানায়, অতিরিক্ত মজুদের পাশাপাশি ব্যাপারীদের হয়রানি মুক্ত রাখতে মোকামে মনিটরিং বাড়ানো হয়েছে। আমরা বাজার মনিটরিং এর টিম আমাদের কাজ করতেছে, যাতে কোথাও অতিরিক্ত কেউ মজুদ করতে না পারে অথবা কেউ অতিরিক্ত দাম নিতে না পারে, অবৈধভাবে কেউ যেন মজুদ করতে না পারে, এবং যে ব্যাপারীরা যাতে ঠিকভাবে ধান বিক্রি করতে পারে এবং কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেগুলো আমরা মনিটরিং করতেছি। বৃহত্তর এই মোকামের ধান জেলার 250 চাল কলের চাহিদা পূরণ করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। গাজায় রাতভর ইসরায়েলি হামলায় 9 শিশুসহ নিহত 37। রাফা থেকে জোরপূর্বক উচ্ছেদের নিন্দা ইইউর বৈদেশিক নীতি প্রধান জোসেফ বেরেলের। তুচ্ছ ঘটনার জেরে মধ্যরাতে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ ঘটেছে। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায় ছাত্রলীগ। শনিবার রাত 12টার পর সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। ছাত্রলীগ নেতারা জানান, ওই হলের সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে রাবি ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুরের অনুসারী হলের সহসভাপতি আতিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সভাপতির অনুসারী 1.5 শতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে আসলে 2 পক্ষের মধ্যে ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দেশে অস্ত্রের মহড়াও দেন কেউ কেউ। পরে রাত 1টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখছেন সংবাদ সকাল।
দেখছেন সংবাদ সকাল। আজ বিশ্ব মা দিবস। 10 মাস 10 দিন পেটে ধরা থেকে আমৃত্যু সন্তানের সবচেয়ে বড় আস্থা মা। মা মানেই নিঃস্বার্থ এক আপন পৃথিবী। মায়ের মতন কেই বা এমন ভালোবাসে? যাদের মা নেই তারাই জানে মা ছাড়া পৃথিবীতে পথ চলা কতটা কষ্টের। মায়ের শূন্যতা কেউই পূরণ করতে পারে না। মা ছাড়া জীবন যেন অর্থহীন। বিশেষ সব মাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে মা দিবসে জান্নাতুল মোহনার প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। আর বেবিটা আসলো, তারপর মা যেখানে যে 5টাতে ঘুমাতো ওখানে আমি ঘুমাই, আর এখন আমার বেবিটা আমার যেখানে ঘুমাতাম সেখানে। সবকিছুই তো নাই, মায়ের গন্ধ নাই, মায়ের হাতের রান্না নাই, মা নাই। সদ্য মা হওয়া প্রমিস সন্তান পেটে থাকা অবস্থায় হারিয়েছেন মাকে। ঘরের আনাচে কানাচে মায়ের ঘ্রাণ যেন এখনো তাড়িয়ে বেড়ায় তাকে। ওই যেন ডাকছেন মা। মা খুব নরম ছিল, ধরে থাকতে খুব আরাম লাগতো। ডাকলাম মা মা, আর কথা বলে না। মা ডাকাটা সব থেকে মিস করি। যে বয়সে সবচেয়ে বেশি মাকে প্রয়োজন সেই সময়টাতেই মা ছাড়া প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে মুনিরাকে। যার মা নেই তিনিই বোঝেন বন্ধুর পথে একলা চলা কতটা কঠিন। যখন হাতটা ঠান্ডা হয়ে যায় এবং চোখটা যখন নামিয়ে ফেলে, তখন পুরো পৃথিবীতে মনে হচ্ছিল যে অন্ধকার নেমে আসতেছে, আর কিছু না। কোনো ভদ্রমহিলাকে যখন দেখি তার মেয়ের জন্য কাপড় পছন্দ করছে, বা কোনো মেয়েকে যখন দেখি তার মাকে জিজ্ঞাসা করছে যে আম্মু এটা কেমন, আমার আসলে তখন খুব শূন্যতা কাজ করে। বেঁচে থাকতে মার গুরুত্ব বোঝেন না অনেকে। মৃত্যুর পর হাড়ে হাড়ে টের পান কি ছায়া হয়েছিলেন মা। তাই প্রশ্ন, যদি বেঁচে থাকতেন তাহলে কি বলতেন মাকে? মাকে বলতে পারতাম, মা আই লাভ ইউ সো মাচ, মা আই এম সরি, এভরিথিং। আজকে বেঁচে থাকতো আমি অবশ্যই বলতাম আমি আমার মাকে অনেক ভালোবাসি। দুষ্টামি কম করি, এজন্য বলতো যে দুষ্টামি করলে চলে যাব। আমার এটাই আমি বলতাম যে আমি আর দুষ্টামি করব না। সকাল থেকে রাত অবধি যে মানুষটা স্বার্থহীনভাবে হাসি মুখে পরিবারের সবার আবদার মেটায় তারই নাম মা। তিনি জানেন কর্তার কোন মাছ পছন্দ আর কোন সন্তানের মুরগির লেগ পিস। নিজের পছন্দ অপছন্দ করেন থোড়াই কেয়ার। নিঃস্বার্থে খেটে খাওয়া মায়েরা বিনিময়ে কেবল চান তার সন্তান থাকুক দুধে ভাতে। আমার চাওয়া পাওয়া নাই, আমার চাওয়া পাওয়া শুধু একটাই, মা বাপের দুঃখটা বুঝে এবং নিজেরা স্বাবলম্বী হয়। মা বাবার জন্য না, তাদের নিজেদের জন্য। সবসময় সন্তান সন্তানই, ওরা সবসময় ছোট, মায়ের কাছে সবসময় ছোট। কেউ কেউ মনে করেন মায়ের জন্য আলাদা দিবসের কি দরকার। এটা ঠিক, প্রতিটি দিন প্রতিটি ক্ষণই মায়ের জন্য ভালোবাসা কাজ করে। তারপরও মা বেঁচে থাকতে একটি দিন আলাদা করে মায়ের কদর কিংবা বিশেষ কিছু করা যায়, তাও কি কম আনন্দের? জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দিন দিন অস্থিরতা বাড়ছে নিত্যপণ্যের বাজারে। মানিকগঞ্জ থেকে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আলিম, যেমনটি বলছিলাম, অস্থিরতা বেড়েই চলেছে নিত্যপণ্যের বাজারে। এই মুহূর্তে নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন, কিংবা নতুন করে কোনো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। কিছুতেই স্বস্তি ফিরছে না এই নিত্য প্রয়োজনীয় বাজারে এবং এই সবজির বাজারে। তো কিছু কিছু পণ্যের দাম 1 টাকা 2 টাকা করে কমলেও আবার কিছু কিছু পণ্যের দাম কিন্তু অনেকটাই বেড়েছে, যা নিম্ন আয়ের এবং খেটে খাওয়া মানুষের জন্য একটি অনেকটাই অসাধ্য হয়ে পড়েছে। তো আমরা এতে ব্যবসায়ীদের সাথে এবং কৃষকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বিগত যে খরতাপ গিয়েছে, সেই খরতাপের কারণে সবজি অনেক ক্ষেতেই নষ্ট হয়েছে এবং বিদ্যুৎ ঘাটতি এবং
লোডশেডিংয়ের কারণে তাদেরকে সেচের ব্যবস্থা, বিকল্প সেচের ব্যবস্থা করার কারণে যে উৎপাদনের খরচ বেড়ে যাওয়াতে কিন্তু প্রায় প্রতিটি সবজির দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া আরেকটা যেটি ভোক্তারা অভিযোগ করেছেন যে পাইকারি আড়তে যে সবজির দাম যেটি 40 টাকা, সেটি কিন্তু এই খুচরা বাজারে এসে সেটি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো আজকের বাজার দরে যে করলা 50 থেকে 60 টাকা, ধুন্দুল 50 থেকে 60 টাকা, পটলের দাম 60 টাকা, ভেন্ডি 40 টাকা, টমেটো 40 টাকা, গাজর 60 টাকা। এছাড়া কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে কাঁচামরিচের ক্ষেত, অনেক ক্ষেতই ঝলসে গেছে, যে কারণে কাঁচামরিচের দামটা নিয়মিত বেড়ে চলছে। আজকে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। আরেকটি অশনি সংকেত যেটি, সেটা হচ্ছে যে সাধারণ খেটে খাওয়া মানুষ এবং নিম্ন আয়ের মানুষের জন্য যে ভরসা যে ডিম, যেটি দিয়ে আমিষের চাহিদা পূরণ করে, সেই ডিমের বাজারে কিন্তু অস্থিরতা চলে আসছে। আজকে সাদা ডিম বিক্রি হচ্ছে 45 টাকা হালি এবং লালটা 48 টাকা হালি। ডিম ব্যবসায়ীরা যেটি বলছেন যে ফার্মে মুরগির মরে যাওয়ার কারণে এবং ফিডের দাম, খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তাদের দামটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো আজকের পর থেকেও আরো প্রতি হালিতে প্রায় 2 থেকে 5 টাকা বাড়তে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। তো আমি এখন কথা বলবো একজন ডিম ব্যবসায়ীর সাথে যে আচ্ছা, এই যে ডিমের দাম বাড়ার কারণ কি এবং আরো বাড়বে কিনা, কি কারণে ডিমের দাম বাড়ছে? ডিমের দাম বাড়ার কারণ হলো অনেক মুরগি হিট স্ট্রোকে মারা যাওয়ার কারণে ডিমের অনেক খাইছে এবং খাবারের দামও বেশি, এই কারণে বাচ্চা উড়িতে সার ফেলছে না খামারিরা। তারপরে আরো এই যে যাবে আরো সামনে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে, আরো 4-5 টাকা দিতে পারতে পারে। ধন্যবাদ আপনাকে। স্নেহা, যেমনটি শুনছিলেন যে ডিম ব্যবসায়ীরা বলছেন যে আরো কয়েকদিন পরে ডিমের দাম আরো বাড়বে। সেক্ষেত্রে আমি এখন কথা বলবো একজন সবজি ব্যবসায়ীর সাথে যে আচ্ছা, এই যে সবজির বাজার, কোন কোন পণ্যের দাম বেড়েছে, কোন কোন পণ্যের দাম কমেছে বলে মনে করেন এবং এই বাড়ার কারণটা কি মনে করেন? প্রচন্ড গরমের কারণে সবজি নষ্ট হয়ে গেছিল, কিন্তু আল্লাহ রহমতে বৃষ্টি হওয়ার পরে সবজির দাম একটু স্থিতিশীল আসছে আর কি, একটু কমছে আর কি আগের থেকে। আচ্ছা, পাইকারি আড়তে যে দামটা 40 টাকা, সেটা আসলে খুচরা বাজারের দাম বৃদ্ধি হওয়ার কারণ কি? এর পিছনে কোনো কারণ আছে কিনা? না, খুচরা বাজারে বৃদ্ধি হওয়ার কারণ নাই। আমরা কেজিতে 10 থেকে 5 টাকা লাভ করি, 40 কিনলে আমরা 50 টাকা বিক্রি করি। ধন্যবাদ আপনাকে। স্নেহা, যেমনটি শুনছিলেন যে খুচরা বাজারের চাইতে পাইকারি বাজার চাইতে খুচরা বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আর এছাড়া আরেকটি যেটি কথা হচ্ছে সেটি হচ্ছে যে নদ নদী পানি এবং খাল বিলের পানি শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু এদিকে মাছের দাম কিন্তু অনেক চড়া, যা সাধারণ ক্রেতা এবং ভোক্তাদের একটু অস্বস্তি দায়ক হয়ে দাঁড়িয়েছে এবং কি মাছের দামটাও অনেকটা বেড়েছে এবং সেই সাথে ব্রয়লার মুরগির দামটাও বেড়েছে। এ নিয়ে সাধারণ নিম্ন আয়ের মানুষ একটা দীর্ঘশ্বাস ফেলছেন এবং কি তারাও যেটি বলছেন যে আয়ের চাইতে তাদের ব্যয় বেশি, যে কারণে তারা অনেকটা হিমশিম খাচ্ছে। স্নেহা, এই ছিল মানিকগঞ্জের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম নিত্যপণ্যের বাজার দরের সম্পর্কে সর্বশেষ তথ্য। জামালপুর থেকে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি ভালো মানের পরিবহন ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। 3.5 ঘন্টার জায়গায় লাগছে 7 থেকে 8 ঘন্টা। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি লক্কর ছক্কর বাসে যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সহকর্মী মেহেদি হাসানের তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। জামালপুর জেলার 26 লাখ মানুষের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের প্রধান বাহন হলো বাস। ভৌগোলিক দিক থেকে জামালপুর আশপাশের 6টি জেলার কেন্দ্রে অবস্থান করায় দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক বাস সার্ভিসে প্রায় 15,000 যাত্রী চলাচল করে। জেলার রাস্তাঘাটে 55 লাখ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন হলেও নিম্নমানের বাস সার্ভিসে বিপাকে পড়েছেন যাত্রীরা। ভালো মানের বাস সার্ভিস না থাকায় রাজধানীতে যেতে 3.5 ঘন্টার জায়গায় লাগছে 7 থেকে 8 ঘন্টা। আর ট্রেনের টিকিট কালোবাজারিদের হাতে থাকায় 3 থেকে 4 গুণ অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে। আমাদের জামালপুরে যদি একটা এসি বাস হতো তাহলে আমাদের জামালপুরবাসীর জন্য খুবই ভালো হতো। বাসগুলা লক্কর ঝক্কর অবস্থা এবং সিটের অবস্থা খুবই একটা ভালো না। গেট লক বইলা যা আসলে গেট লক বইলা হয় না, ঠিক আছে। এই সিন্ডিকেটটা আসলে খুবই ভাঙা দরকার।
ওরকম গাড়ি দিলে আমরাই চালামো, আমরা ড্রাইভার, আমরা গাড়ি চালামো, ভালো গাড়ি চলুক, আমাদের এটা প্রত্যাশা। ভালো গাড়ি চালালে যাত্রী ভাড়াও ঠিক মতো দিব, গাড়ি যদি সার্ভিস ভালো দেয় যাত্রী ভাড়া দিব। সিন্ডিকেটের কারণে জেলায় ভালো মানের বাস সার্ভিস চালু হচ্ছে না জানিয়ে দ্রুত বাস সার্ভিসের মান উন্নয়ন এবং যাত্রী সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সুশীল সমাজের। যাত্রী সাধারণের কথা ভেবে এবং সহজ এবং স্বাচ্ছন্দ্যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য লাক্সারি বাস ব্যবস্থা করা হোক, তাহলে ট্রেনের যে কালোবাজারি, টিকিট কালোবাজারি, ট্রেনের উপর যে চাপ এটা কমবে। যাত্রী সেবার মান বৃদ্ধির পাশাপাশি ভালো বাস সার্ভিস এবং রাজধানীর সাথে এসি বাস চালুর দাবি জামালপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরো থাকছে। হোয়াইট ওয়াশের লক্ষ্যে সিরিজের শেষ টি20তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরে সকাল 10টায় শুরু হবে খেলা। ভারত মহাসাগরে জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ আব্দুল্লাহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। সোমবার বিকেলে কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছাবে জাহাজটি। আর 15 মে চট্টগ্রাম বন্দরে পৌঁছার খবরে ঈদের আনন্দ বইছে নাবিকদের পরিবারে। সহকর্মী একেএম নাজিমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। এটি এখন এগিয়ে আসছে কক্সবাজার অভিমুখে। আগামী সোমবার বিকেলে কুতুবদিয়ায় পৌঁছাবে জাহাজটি। সেখানে কিছু চুনাপাথর খালাস করা শেষে দুদিন পর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে খালাস করা হবে বাকি মালামাল। এ খবরে অনেকটা ঈদের আনন্দ শুরু হয়েছে সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া অপহৃত নাবিকদের পরিবারে। জিম্মিদের মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয় সরকার ও জাহাজটির মালিক পক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারের সদস্যরা। আনন্দে ভাসছে জাহাজের চিফ অফিসার মোহাম্মদ আতিকুল্লাহ খানের পরিবারও। আলহামদুলিল্লাহ, সবাইকে অক্ষত অবস্থায় এই পরিবারকে ফেরত দিয়েছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সরকার যারা সব ব্যাপারে আমরা সবাই খুবই কৃতজ্ঞ। এদিকে জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম এর মিডিয়া সমন্বয়ক মিজানুল ইসলাম জানান, আগামী 13 মে কুতুবদিয়ায় চুনাপাথর খালাসের পর উদ্ধার পাওয়া 23 জন নাবিক সহ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করবে। 13 তারিখ সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে আসবে। ওখানে 2 দিন অবস্থান করার পর চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে আসবে। জাহাজ চলতেছে আর কি, বঙ্গোপসাগর চলতেছে, কুতুবদিয়া অভিমুখে আসতেছে সবাই জাহাজ। কার্গো নিয়ে আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে দুবাই যাওয়ার পথে গত 12 মার্চ দুপুরে এমভি আব্দুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। প্রায় 1 মাস পর জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণ পরিশোধ করলে 13 এপ্রিল গভীর রাতে নাবিক সহ এমভি আব্দুল্লাহকে মুক্তি দেয় তারা। এর পরপরই সোমালিয়ান উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় জাহাজটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।